ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। আমার আপন হারা প্রাণ, আমার বাঁধন ছেঁড়া প্রাণ, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। হ্যাপি হোলি রঞ্জা। ঘরে ঢুকেই রঞ্জিনীকে জড়িয়ে ধরে সোমালি। পেছন পেছন ঘরে ঢোকে পীযূষ, রিয়া, অরণ্য। ঘরে ঢুকতেই ধ্রুব বলে, বাহ, অনেক তাড়াতাড়ি এলি তোরা। রঞ্জা তো বলছিল তোরা আদৌ আসবি তো? তা বলবো না বলতো, কটা বাজে দেখ, কখন আমরা রং খেলবো আর কখন লাঞ্চ করব। আরে রঞ্জা আসবো না মানে, তোদের বিয়ের পর দিস ইজ ফার্স্ট হোলি, আমরাও যথেষ্ট এক্সাইটেড। রঞ্জার গাল টিপে দেয় রিয়া। আরে ভাই, আজকের দিনটা তো তোদের একটা স্পেশাল ডে। 8 বছর আগে আমরা না থাকলে প্রেমটা হতো ওদের, বলতো অরণ্য? কারণের সুখে তোমার ঝড়ের দোলে মুড়মুড়িয়া উঠে আমার দুঃখ রাতের গান। দেখ রঞ্জিনী, তুই হস্টেলে নতুন, তাই তোকে বলছি। আগের বার তো আর আমরা জানতাম না, যা বাজে অবস্থা হয়েছিল আমাদের। রঞ্জিনী রায়, সোমালি চৌধুরী আর রিয়া আগরওয়াল তিনজন কলকাতার এক নামী ইঞ্জিনিয়ারিং কলেজের 2য় বর্ষের ছাত্রী। ওরা কেউই কলকাতার বাসিন্দা নয়। সোমালি এবং রিয়া প্রথমেই হোস্টেল ফাঁকা পেয়ে যাওয়ায় কোনো অসুবিধা হয়নি, কিন্তু রঞ্জিনী তা পায়নি, তাই ফার্স্ট ইয়ারটা পিজিতেই কেটেছে। এরপর সেকেন্ড ইয়ারে হোস্টেল ফাঁকা পাওয়ায় শিফট করেছে রিসেন্টলি। তাই দোলে এই হোস্টেলের অলিখিত নিয়মগুলো রঞ্জিনী জানে না। এখন সেগুলোই তাকে বোঝাতে বসেছে সোমালি আর রিয়া। ও কথা প্রসঙ্গে বলে রাখি, রিয়া অবাঙালি হলেও বাংলাতেই তার জন্ম এবং বেড়ে ওঠা, ফলে তাকে দেখে বোঝার উপায় নেই যে সে বাঙালি নয়। আপাতত সোমালির কথা শুনে রঞ্জিনী বেশ ঘাবড়ে গেছে। সে জিজ্ঞাসা করে, কি হয় রে এখানে দোলে? এটা তো গার্লস হোস্টেল, কি এমন হবে? আরে না রে, সেরকম কিছুই না, শি ইজ ওভার রিঅ্যাক্টিং। চুপ কর তো রিয়া, তোর এই দাদাটার উপর ক্রাশ আছে বলে এটা না, যা ওরা করেছিল দ্যাটস গুড। রিয়াকে খানিক থমকে ওঠে সোমালি। এদিকে রঞ্জা তো কিছুই বুঝতে পারে না। একটু ক্লিয়ারলি বল না রে তোরা। হ্যাঁ দেখ, দোলের দিন এমনি সকাল থেকে সব ঠিকই থাকে, হস্টেলে সবাই মিলে রং খেলে, সেটা কোনো ব্যাপার না। বাট প্রবলেমটা হয়ে যায় যখন বয়েজ হস্টেল থেকে সিনিয়র দাদারা এখানে আসে মেয়েদের রং মাখাতে। এটা নাকি ওদের এক প্রকার ডেয়ার, কে কতজনকে রং মাখাতে পারে। অ্যান্ড অলসো এটা নাকি ওদের বয়েজ হস্টেলের ট্রেডিশন হয়ে গেছে এখন। আর দেখ, জুনিয়ররা এতটা সাহস দেখায় না, 3rd 4th ইয়ারের সিনিয়ররা এইসব করে। আর যেই যাই লঙ্কায় সেই হয় রাবণ, জুনিয়ররাও সিনিয়র হলে এসব করতে শুরু করে। এ তুই চুপ রে, তোকে কে বললো ওটা একটা ওদের ট্র্যাডিশন? বেশি বলছিস এবার কিন্তু তুই সোমা। আমি সিনিয়রদের থেকে খোঁজ নিয়েছি ডিটেলসে। কি সাংঘাতিক! বল তুই। মানে এটা তো অত্যন্ত অসভ্যতামো। হ্যাঁ রঞ্জিনী, সেটাই তো। কোনো একটা বার তো সেই একটা দিদিকে মাখাবে বলে সন্ধে 6টা অবধি বসেছিল জানিস। কিন্তু ওরা ঢোকে কি করে? আরে বলছি না, ট্রেডিশন হয়ে গেছে, রামচরণ কাকাকে সেট করে রাখে ওরা। ইস, এটা তো খুবই খারাপ ব্যাপার। মানে দিনে দুপুরে এরকম র্যাগিং, এটা তো ক্রাইম। সবাই এরকম করে মেনে নিচ্ছে, কেউ কমপ্লেন করে না। ধুস, কোনো লাভ হয় না র্যাগিং কমপ্লেন করে। আমাদের এডুকেশন সিস্টেম তো তুই জানিসই। আর তাছাড়া দেখ, সার্চ যেটাকে অসভ্যতা আমি বলি আমরা, সেটা ওরা করে না। হ্যাঁ, এসে রং মাখায়, কিন্তু ইউ নো হোয়াট আই মিন, সেসব করে না ওরা। একটা ছোট্ট বলে গম্ভীর মুখে বসে থাকে রঞ্জা। সত্যি ব্যাপারটা তো বেশ চিন্তারই। দোলের দিনটা এভাবে জলে চলে যাবে কিছু বাঁদর ছেলের জন্য। নিজেদের মধ্যে আনন্দ করতে পারবে না ওরা। আর ট্র্যাডিশন মানে ইয়ার কি হচ্ছে নাকি? রাগের চোটে মাথাটা জ্বলে যাচ্ছে ওর। চুপচাপ থাকলেও বড় প্রতিবাদী মেয়ে রঞ্জা। অহেতুক ঝামেলা পছন্দ না করলেও অন্যায় দেখলে চুপচাপ সরে যেতে পারে না সে। আর এখানে এত বড় অন্যায়টা মেনে নিতে হবে। ভয় ভয় সোমালির দিকে তাকিয়ে এবার মুখ খোলে রিয়া। মানে রঞ্জা, তুই আর সোমা কাল একটু সাবধানেই থাকিস। আগের উইকেই ওই সিনিয়র দাদা, মানে ওই পীযূষ দাদার গ্রুপের সাথে ঝামেলা করেছিস।
আমি দেখেছি পীযুষদাও কিন্তু অনেক রেগে তাকাচ্ছিল। আর ওই যে আরেকজন ছিল না, ধ্রুবদা, ও তাই। হ্যাঁ, তো জুনিয়র ছেলেগুলোকে ডিস্টার্ব করবে, মেয়েদের টিজ করবে, আর আমরা ছেড়ে দেবো? ইজ ইট রাইট রিয়া? বেশি কিছু তো করেনি। এই মালটার কথা বাদ দে তো, ভিতর ডিম একটা। আর শোন, র্যাগিং ইজ র্যাগিং, বেশি হোক বা কম, হালকা বলে কি ছেড়ে দেবো নাকি? এবার রিয়া সত্যিই চুপ করে যায়। মনে মনে বলে, বেশি সাহস তোদের, আমার কথা শুনছিস না, বুঝবি। পীযুষদের দলে প্রায় 6-7 জন আছে। তাদের মধ্যে অরণ্যকে রিয়ার বেশ লাগে। ছেলেটার অ্যাক্টিং স্কিলও বেশ ভালো, আর বাকিদের মতো ঝামেলা করে বেড়ায় না। অবশ্য সেদিক থেকে ধ্রুবও তাই। ওদের ব্যাচে টপ 5 র্যাঙ্কেই থাকে সে। কালচারাল দিকের চেনা পরিচিত মুখ ওরা দুজনই। ইনফ্যাক্ট রিয়া বেশ কবার তো ওদের পীযুষকে বলতেও দেখেছে। কেন এসব করিস? পড়াশোনা একটু মন দে না ভাই, 2টো পেপারে সাপ্লি আছে, মনে আছে তো? কিন্তু পীযুষ সেসব কথা কানে তোলে না। ও খানিক সোমালির মতো, সেও যেমন রিয়ার কোনো কথাই কানে তোলে না। ওকে ওকে ওকে, লিসন গাইজ, আই হ্যাভ আ প্ল্যান। তড়াক করে লাফিয়ে ওঠে রঞ্জা। শোন শোন শোন, তোরা একটু সিনিয়রদের ডাক, এবার ওদের ট্র্যাডিশন বের করছি। তাহলে সব ক্লিয়ার? সবাই নিজেদের টার্গেটের নাম মুখ সব রিকল করে নাও, কাল যেন কোনো গন্ডগোল না হয়, ঠিক আছে? মিশন সাকসেসফুল হয়ে গেলেই সবাই স্ট্রেট এই রুমে চলে আসবে। আর হ্যাঁ, বাদুড়ে রং কিন্তু। যাও নজওয়ান, যুদ্ধের আগের রাতে রেস্ট নাও। হোলি হ্যাঁ ভাই। ভাই, যতটা এফিসিয়েন্টলি গার্লস হোস্টেলের মেয়েদের নাম আর ছবি কালেক্ট করেছিস তুই, সেরমভাবে যদি পড়াশোনা করতিস একটু। অনেকক্ষণ চুপ করে থেকে পীযুষের যাবতীয় বক্তব্য শুনে ফাইনালি মুখ খোলে ধ্রুব। অরণ্যও হাসে। পীযুষ বিজ্ঞের মতো মুখ করে বলে, চুপ কর, এখন এই দিকে ফোকাস কর ভাই। এই এই আমায় ছাড় প্লিজ, এসব আমার দ্বারা হবে না, আর আমার ভালো লাগে না, আমি পারবো না। হাট। এ পারবি না মানে? তোকে পারতেই হবে। ওই রঞ্জিনীকে তোকেই সাহায্য করতে হবে। হেব্বি পটপট করে মেয়েরা, আর ওই গুন্ডাটাকে তো আমি দেখে নেবো। হ্যাঁ, যেই লজিকে কথা বলে তোর সাথে অমনি পটপট। এ চুপ কর, লজিক আবার কি? হ্যাঁ, অরণ্য সাপোর্ট করে ধ্রুবকে। পীযুষ এবার খ্যাঁক খ্যাঁক করে ওঠে। মাথা গরম করাস না তোরা। এটা নেকু বলেই না তোদেরকে জাস্ট একটা টার্গেট দিয়েছি। অরণ্যর প্রবলেম নেই, ও টার্গেট তো এমনি ওর ওপর ফ্ল্যাট। কিন্তু ধ্রুব ভাই, নাক কাটালে চলবে না। খুব ওই মেয়েটা চুপচাপ থেকে এমন আর একটা কথা ছুঁড়ে দেয়, আর কিছু মাথায় আসে না। রঞ্জা আর ধ্রুবর খানিক একরকম ধরন, তাহা পীযুষ বুঝে গেছে। আর তাই তো শিয়ানে শিয়ানে টক্কর লাগিয়ে দিয়েছে সে। বয়েজ হোস্টেলে পীযুষদের ঘরে এতক্ষণ জোর কদমে মিটিং চলার পর ঘরের আলো নিভল। ধ্রুব ওদের সাথে হোস্টেলে থাকে না। তার বাড়ি কলেজের থেকে বেশি দূরে নয়, তবে এইসব স্পেশাল দিনগুলোয় ওর আর বাড়ি ফেরা হয় না। রঞ্জিনীকে বেশ কবার দেখেছে ধ্রুব। ওদের ব্যাচটা যখন ঢুকেছিল, রঞ্জিনীর মার্কসটাই সব থেকে বেশি ছিল। তারপরে প্রাইজ ডিস্ট্রিবিউশনের মতো প্রোগ্রামেও রঞ্জিনী বেশ কিছু পুরস্কার বাগিয়ে নিয়ে যায়, সেটাও সে দেখেছে। কেমন যেন চুপচাপ, কারোর সাথেই সেভাবে গলায় গলায় ভাব দেখেনি ধ্রুব তার। প্রথমে তো ধ্রুব ভাবতো রঞ্জা বুঝি কথা বলতেই পারে না বা সেভাবে মিশতেও পারে না। কিন্তু ডিবেট কম্পিটিশনে কলেজকে প্রাইজ এনে দিয়ে ধ্রুবর সে ভুল ভেঙে দিয়েছে রঞ্জা। তারপর সেদিনও পীযুষকে এমন যুক্তির ভাঁজে ফেলছিল সে, সবাই চুপ করতে বাধ্য হচ্ছিল। এমন ইন্টেলেকচুয়াল মানুষদের ধ্রুবর খুব ভালো লাগে। সে ভাব জমাতে চায়, ইন্টারেস্টিং টপিক নিয়ে আলোচনা তো তাদের সাথেই জমে। কিন্তু রঞ্জার সাথে আলাপটা যেন জমানো যায়নি। সে এতটাই চুপচাপ থাকে, বাড়তি কথা বাড়ানোর জায়গাই নেই। তার মধ্যে সেদিনের পর থেকে তো ধ্রুব মার্কড হয়ে গেছে পীযুষের বন্ধু হিসাবে। আর কি রঞ্জা কথা বলবে তার সাথে? আর কাল কাল যা করতে বলছে পীযুষ, এরপর তো নইব চ। ছোটবেলাকার বন্ধু পীযুষ, তাই না চাইতেও পীযুষের এরকম অনেক অন্যায় কাণ্ডতে সাথ দিতে হয় তাকে। কিন্তু এবারে রঞ্জিনী, বেশ চাপ লাগছে ধ্রুবর। সকাল থেকে রঙের উৎসবের সূচনা হয়ে গেছে দুই হোস্টেলেই। নিজেদের মতো করে জমিয়ে রং খেলেছে সিনিয়র জুনিয়র সবাই মিলে। রঞ্জিনীদের পুরোটাই আবিরে।
আর ধ্রুবদের ওই নীল কালো বাদুড়ে রং। রঞ্জিনীদের দোল নাচে গানের রঙে একেবারে মনোগ্রাহী উৎসব, আর ওদিকে ধ্রুবদের রং মেখে ভাং খেয়ে বক্স বাজানোর উৎসব। সত্যি এত কালো কালো রং মেখেছে ওরা যে কে কোনটা তা বোঝাই দেয়। অবশ্য এরও কারণ আছে, শিকারের কাছে তো ধরা দেওয়া যাবে না। বয়েজ হোস্টেলের ছাদ থেকে গার্লস হোস্টেলের ছাদের এক ফালি দেখা যায়। হঠাৎ সেখানেই চোখ যেতে রঞ্জাকে দেখতে পায় ধ্রুব। লাল নীল হলুদ আবির মেখে রঞ্জা ছুটে আসছে এই দিকেই। হয়তো আবির ফুরিয়ে গেছে সেটা নিতেই। রঞ্জাকে দেখেই বুকের ভেতরে একটা ধক করে আওয়াজ হলো যেন ধ্রুবর। কি হলো? কেন এরম হলো? এবার রঞ্জারও ফিরে যাওয়ার সময় চোখ যায় বয়েজ হোস্টেলের দিকে। একটা ভূতকে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে জ্বলন্ত দৃষ্টি ছুঁড়ে দেয় সে। মনে মনে বলে, আজ এসো তোমরা, দেখাচ্ছি মজা। রঞ্জা চলে গেলেও ধ্রুব ওর যাওয়ার পথের দিকেই তাকিয়ে থাকে। কেন তা জানা নেই, তবে কেমন যেন ভালো লাগে তাকিয়ে থাকতে। আসলে রঞ্জার সাথে ধ্রুবর চারিত্রিক বেশ খানিক সাদৃশ্যই ধ্রুবর মনে বারবার রঞ্জার সাথে কথা বলার ইচ্ছেটাকে জাগিয়ে তুলছে। দুপুর 2টো বাজে। স্নান সেরে রঞ্জারা যে যার ঘরে বসেছে। কেউ কেউ লাঞ্চও শুরু করেছে, আবার কেউ ঘড়ির কাঁটার দিকে তাকিয়ে আছে। শিকারীরা এলো বলে রঞ্জারা ওদের প্ল্যানটা একবার ঝালিয়ে নেয়। মেইন ডোর হালকা বন্ধ থাকবে, সেটা খুলে ওরা ভেতরে এলে নিচের তলার সব কটা ঘর খালি থাকবে। এবার সেটা চেক করে ওরা যখন উপরে আসবে, তখন সিঁড়িতে যখনই উঠবে তখন উপর থেকে অ্যাটাক শুরু হবে। ওকে ফাইন। সারপ্রাইজ দিতে এসে নিজেরাই সারপ্রাইজকে বাড়ি যাবে। সেই মতোই বালতি বালতি রং গোলা হয়েছে, বেলুন পিচকারি সবের বন্দোবস্ত করা হয়েছে। 2:30 নাগাদ ওদের হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা মেসেজ আসে। ছাদ থেকে যারা নজর রাখছিল পীযূষদের এন্ট্রির ওপর, তারা জানায় পীযূষরা গ্রাউন্ডে ঢুকলেও সোজা হোস্টেলের পেছনের দিকে যাচ্ছে, সামনের দরজার দিকে নয়। মেসেজ থেকে মাথায় হাত সবার। সোমালি বলে, কিরকম টেররিস্টদের মতো হরকত দেখলি? উফ, এবার কি হবে রে রঞ্জা? ওয়েট, কিছু তো একটা ভাবতে হবে। আচ্ছা, ওদিকে মানে পিছন দিকে কি করতে যাচ্ছে? ঢুকবে কি করে? কোনো এক সিনিয়র দিদি জানায় ওদের কিচেনে একটা বড় দরজা আছে যেটা আনইউজডই থাকে, হয়তো সেটাকেই ব্যবহার করবে ওরা। শেট, এটা কেন আগে মাথায় আসলো না? বাট দরজা তো লক করা। ও না, অবশ্য রামচরণ কাকা ইজ দ্যার কি। আর ঝামেলাটা মিটুক, তারপর ওনার ব্যবস্থা আমি করছি। কিন্তু এখন কি করবে ওরা? শত্রুপক্ষ তো অ্যাটাক করলো বলে। সবার মুখ কালো হয়ে গেছে। 2-3 মিনিট চুপ করে থেকে রঞ্জার চোখ দুটো চিকচিক করে ওঠে। সবাইকে তাদের দায়িত্ব কর্তব্য বুঝিয়ে দিয়ে সোমালি আর আরও কজনকে নিয়ে বেরিয়ে যায় সে। বাকিরাও রঞ্জার কথা মতো পা বাড়ায়। ও রামু কাকাকে একটা চুমু, কি সুন্দর দরজাটা খুলে রেখেছে। আর ধ্রুব ভাই, তুইও জিনিয়াস। লাস্ট মোমেন্টে এই প্ল্যান চেঞ্জটা, ওরা কেউ তো নাই, ওই পটপটিটাও ধরতে পারবে না। নাহলে এবার একটু রিস্ক ছিল। মেন দরজাটা, মেয়েটার যা বুদ্ধি। এসব করে কোনদিন কেস খাওয়াবি তুই আমায় ভাই? ধ্রুব দরজা খুলতে খুলতে বলে, পুরনো দরজা, একটু আওয়াজ হচ্ছে, সময়ও লাগছে খানিক। বেশ খানিকক্ষণ পর দরজাটা খুলে ফেলে ওরা। দরজাটা খুব সন্তর্পণে খুলে এক পা এগোতেই বালতি বালতি রঙ্গোলা জল আছড়ে পড়ে ওদের ওপর। পীযূষ, ধ্রুব আরও যে কজন প্রথমের দিকে ছিল, ওদের অবস্থা তো দেখার মতো। আবার যারা পেছনের দিকে ছিল তারাও কিন্তু কেউ বাঁচেনি। তাদের ওপরও রঙিন জলের হামলা হয়েছে। কাউকে কাউকে তো পেছন থেকে সোজাসুজি বাদুড়ের রং লাগিয়ে দেওয়া হয়েছে মুখে। আকাশ থেকে মানে ছাদ থেকেও টুপটাপ জল ভরা বেলুন পড়েছে ওদের ওপর। সব মিলিয়ে এখন ওদের অবস্থা দেখে কে। অপ্রত্যাশিত আকস্মিক এরূপ হামলার ঘোর ওদের কাটে সোমালির মন্তব্যে। হোলি হে দাদারা! কোনো রকমে হাত দিয়ে চোখ দুটো একটু মুছে সামনের দিকে তাকিয়ে ওরা দেখে সোমালি আর রঞ্জা এবং সৈন্যবাহিনীকে। এবার রঞ্জা এগিয়ে আসে। शिकार खुद यहाँ शिकार हो गया, ये क्या सितम हुआ, ये क्या जुल्म हुआ, ये क्या गजब हुआ, ये कैसे कब हुआ। কেমন লাগলো সারপ্রাইজটা পীযূষদা, ধ্রুবদা? পীযূষ এখন পুরোই ভম্বলের মতো দাঁড়িয়ে আছে। ভেতরে ভেতরে যে ফুটছে, কিন্তু সারপ্রাইজের ধাক্কায়
মুখ থেকে কথা ফুটছে না। ধ্রুবও যথেষ্ট চুপ। ওরা কি করে বুঝলো? না, সত্যি রঞ্জার বুদ্ধির প্রশংসা তো এবার তাকে করতেই হবে। যদিও তাকে কেউ বলে দেয়নি এই প্ল্যানটা রঞ্জাই ধরেছে, কিন্তু ধ্রুবর ইনটিউশন অনেকের থেকে একটু বেশি। মনে মনে তার রাগ হয় না, রঞ্জার ওপর আরেকটু ইমপ্রেস হয়ে যায় ও। মনে মনে বেশ প্রশংসাই করতে হচ্ছে তাকে। দেখো, প্রত্যেক বছর তোমরাই সারপ্রাইজ দেবে, তা কি করে হয় বলো? ইকুয়ালিটি তো সব জায়গায় দরকার। এবার যখন রং মাখালাম, মিষ্টি খাওয়াবো না বলো? এসো তোমরা সবাই, হলে এসো। বারে বারে গুগু তুমি খেয়ে গেছো ধান। হ্যাক হ্যাক করে হাসতে হাসতে সোমালিরা চলে যায়। পীযূষরাও হাঁটা লাগাতে বাধ্য হয় পেছন পেছন। আসলে এই পুরো আইডিয়াটাই রঞ্জার। ওই পুরো প্ল্যানটা করেছে। আমরা তো তোদের ভয় না ভীতু হয়ে বসে থাকতাম, কিন্তু এরকম একটা বদলের সাহস রঞ্জাই দেখাতে পেরেছে। অবশ্য তখন আমরা জানতাম তোরা মেন গেট দিয়ে ঢুকবি, তাই সেভাবেই ও বুদ্ধিটা সাজিয়েছিল। একটা সিনিয়র মেয়ে বলে ওঠে। পীযূষ বলে, হ্যাঁ, ঠিক এটাই সন্দেহ করে ধ্রুব প্ল্যানটা চেঞ্জ করতে বলে, বলে যে পেছন দিয়ে ঢুকতে। রঞ্জা এবার ধ্রুবর দিকে তাকায়। ধ্রুবর গুণগান ওর কানে এসেছে বেশ অনেকবার। ক্লাসমেট থেকে শুরু করে প্রফেসর সবার মুখেই বেশ ঘোরে ধ্রুবর নাম। ব্যাচের কনসিস্টেন্ট স্টুডিয়াস নাম ও। প্রথমে তাই ধ্রুবর সাথে আলাপের ইচ্ছেও ছিল ওর। ছোট থেকেই উঁচু ক্লাসের টপারদের সাথে বেশ সখ্যতা থাকতো রঞ্জার। পড়াশোনার হাজারো সমস্যার দিব্যি সলিউশন পেত ও তাদের থেকেই। নোটস, রেফারেন্স, নানা রকম কম্পিটিশন, এইসবের ডিটেলস তো আছেই। তাই এবারেও ভেবেছিল ধ্রুবর সাথে আলাপটা সেরে রাখবে ও। কিন্তু তারপরই পীযূষকে গুন্ডামি করতে দেখে আর তার পাশেই ধ্রুবকে দাঁড়িয়ে থাকতে দেখে মত বদলে যায় ওর। ওই সো কল্ড বকে যাওয়া ছেলের দলেই নাম চলে যায় ধ্রুবর, আর টপার হিসাবে সম্মান থাকে না রঞ্জার কাছে। এরপর থেকে জেনে বুঝেই খানিক অ্যাভয়েড করতে থাকে রঞ্জা। দু একবার ধ্রুব তার সাথে কথা বলার চেষ্টা করেছে, সেটাও রঞ্জা দেখেছে, কিন্তু তার মোটেও ইচ্ছা হয়নি কথা বলতে। তবে এবারে ধ্রুবরই প্ল্যান বিয়ের বুদ্ধিটার প্রশংসা করতেই হবে তাকে। রঞ্জাকে তো সে চিনেও না, তাও রঞ্জার বুদ্ধি সম্পর্কে এমন প্রখর ধারণা করে ফেলল। সোমালি এবার মুখ খোলে। হ্যাঁ, ছাদে নীলা আর সুতপাকে গার্ডে বসিয়েছিল রঞ্জা, এই তোমাদের কখন হয় সেটা দেখতে আর কি। আর ওরাই এসে জানায় তোমরা নাকি উল্টো রাস্তা ধরেছো। তখন তো আমাদের অবস্থা সিরিয়াসলি টাইট। তারপর রঞ্জাই 2 মিনিটেই প্ল্যানটা বার করলো। বলল কি কিচেনের দরজা খুলতে টাইম লাগবে পুরনো তো। ততক্ষণে আমরা এই রঙ্গলা জল দিয়ে কেউ সামনে থেকে, কেউ পেছন থেকে, আর কেউ উপর থেকে অ্যাটাক করব। আগে সামনে থেকে অ্যাটাক হবে, তারপর বাকিগুলো। আর জানতাম সামনে পীযূষদা থাকবে, তাই আমি এদিকেই ছিলাম তোমার মুখে জল ছড়ে দেবো বলে। সোমালির খোঁচাটা মোক্ষম জায়গায় লেগেছে। পীযূষ দাঁত কড়মড় করতে করতে তাকায় ওর দিকে। রঞ্জাও হেসে ফেলে, ধ্রুবও তাকায় ওর দিকে। অনেক পড়াশোনায় ভালো ছেলে মেয়েদের দেখেছে সে, কিন্তু এমন উপস্থিত বুদ্ধি সচরাচর দেখা যায় না। আর বসে থাকলে হবে না, এবার রঞ্জার সাথে আলাপটা করতে হচ্ছে বই কি। আচ্ছা আচ্ছা, তোমরা একটু চুপ করো। এরকমভাবে বলার দরকার নেই, এটা কোনো বুদ্ধির ব্যাপারই না। যে কারোর মাথা থেকেই বেরোতো, শুধু মেন গেটের প্ল্যানটাই আমি এই গেটে এক্সিকিউট করে দিয়েছি। অ্যান্ড থ্যাংক গড দরজাটা খুলতে টাইম লেগেছে তোমাদের। আচ্ছা তোমরা বসো, আমরা মিষ্টি নিয়ে আসি। এই সুতপা, লিলিদি, তোমরা একটু এসো না। রঞ্জা এবার পা বাড়ায় রান্নাঘরের ফ্রিজের দিকে। দেখ পীযূষ, তোদের এই ট্র্যাডিশনটা এবার বন্ধ কর। তোদের এই ট্র্যাডিশন আমাদের মধ্যে ট্রমার মতো কাজ করে। তোরা এমনি আয়, হালকা রং খেল, কিন্তু এরকম অসভ্যতমগুলো করিস না প্লিজ। আমাদের কারোর কিন্তু তোদেরকে অপমান করার কোনো ইন্টেনশন নেই, বা রঞ্জারও ছিল না। আমরা শুধু তোদের বোঝাতে চাইছিলাম যে কেমন লাগে এরকম করলে। আমি জানি তোদের এই ট্র্যাডিশন বহু যুগ আগে থেকে চলে আসছে, তোরা হয়তো শুরু করিসনি। তোরা থামাতে তো পারিস, প্লিজ থামা। তোদের জুনিয়রগুলোকে বল এই ট্র্যাডিশন আর না নিয়ে যেতে। পীযূষরা সত্যিই কিছু বলতে পারে না। হয়তো অনেকেই বুঝছে নন্দিনীর এই কথাটা। এবার বেশ কজন সাপোর্টও করে ওকে। ধ্রুব পীযূষকে বলে, ভাই
ব্যাপারটা ইগোতে নিস না, ওদের জায়গাটা একবার নিজেকে বসিয়ে দেখ, এটা ঠিক হয় না রে। পীযূষ এবার নিচু স্বরে সম্মতি জানায়। সত্যি, হয়তো পীযূষদের থামাতে রঞ্জার এই পদক্ষেপটার দরকার ছিল। সুতপা আর লিলি এতক্ষণে মিষ্টি নিয়ে হাজির, কিন্তু রঞ্জা তো এলো না। ধ্রুব এবার চারপাশটা দেখে নিয়ে পা বাড়ায় রান্নাঘরের দিকে। আরে ধ্রুবদা, তুমি এরকম ভূতের মতো পেছনে এসে দাঁড়িয়ে আছো কেন? ইয়ে মানে এই নাও মিষ্টি খাও। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। ধ্রুবদা, হুম? তোমরা প্লিজ কিছু মনে করো না। দেখো, তোমরা যদি তোমাদের অ্যাটাকটাকে মজা বলো, তাহলে এটাও তাই, আমাদেরটাও মজা। কিন্তু যদি আমাদেরটা খারাপ লেগে থাকে, তাহলে তোমাদেরটাও কিন্তু মজা নয়। আমাকে এভাবে বোঝাতে হবে না রঞ্জা, ইয়ে মানে রঞ্জিনী। আমি সবটাই বুঝি, এটা যথেষ্ট অন্যায় হয়। বহুবার পীযূষকে আমি বারণ করেছি, শোনে না, আমার একটা কথাও শোনে না। আর কি বলতো, ছোটবেলাকার বন্ধু তো, এর চেয়ে বেশি আমি আর কিছু করতে পারি না। তুমি অতটাও বদমাশ নও, আমি বুঝছি এবার। তোমার নাম আমি অনেক শুনেছি। প্রথমে আলাপ করার ইচ্ছেও ছিল, তারপর পীযূষের বন্ধু বলে ইচ্ছে পালিয়ে গেল। আরও একটা সন্দেশ তুলে রঞ্জার মুখের কাছে ধরে ধ্রুব। রঞ্জা একটু হেসে কামড় বসায়, বাকিটা মুখে চালান করে দিয়ে হাত ছাড়তে ছাড়তে ধ্রুব বলে, সামনে দাঁড়া এক মিনিট। সামনে ইন্টার কলেজ ডিবেট কম্পিটিশন আছে, মানে এই শুরু হচ্ছে আর কি, মনে হয় নেক্সট মান্থ থেকে। তো আগের বার তো কলেজকে মেডেল এনে দিলি, এবারে নাম দিবি? ওয়াই নট ধ্রুবদা? এবারে কম্পিটিশনটা ডাবলে হচ্ছে, মানে ওই সিনিয়র একজন আর জুনিয়র একজন। তো আমার সাথে নাম দিবি? অফারটা মন্দ নয়। বেশ, তাহলে কাল 3টে লাইব্রেরি, আজ আসি। পাক্কা। ধ্রুবদা, শার্টটা চেঞ্জ করে নিও, পুরো ভিজে গেছে, ঠান্ডা লেগে যাবে। আর হ্যাঁ, রঞ্জা বলেই ডাকতে পারো। जलता दिया बुझे न पिया, बुझे न पिया, जलता